তো বাংলাদেশের 2024-এর গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে তুই রাজাকার বানাইতে হবে। হতে হাসিনা তুই রাজাকার, পথে কাদের তুই রাজাকার, শতে সাদেকা হালিম তুই রাজাকার, মতে মুচুয়ালা মিজান তুই রাজাকার, চতে চুলওয়ালা মিজান তুই রাজাকার। এই ফাইটটা জরুরি সেকুলারদের সাথে। সেকুলাররা বাংলাদেশের সবচেয়ে মূর্খ প্রজাতির প্রজাপতি। প্রজাপতি কেন বলতেছি? এই যে পালাইতে হয়েছে, অথচ এই রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা ছিল যে এই রাষ্ট্রটা হবে রিপাবলিক, জনগণের রাষ্ট্র হবে। কোন জনগণের রাষ্ট্র? বোরখা পরে না এমন মেয়েদের রাষ্ট্র, দাড়ি রাখে না এমন ছেলেদের রাষ্ট্র, নামাজ পড়ে না এমন মুসলমানের রাষ্ট্র, সেটা তো বলা হয়নি। আমি ইংল্যান্ডে গিয়েছি পড়তে 2001-এর মে মাসে। আপনারা যারা 9/11 সম্পর্কে জানেন, সেপ্টেম্বর মাসের 11 তারিখের ঘটনা ঘটল নিউ ইয়র্কে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। তো এরপরে মুসলমানদের লাইফস্টাইলের উপর দিয়ে যে কি ঝড় গেছে পশ্চিমা বিশ্বে, সেটার আমরা নিজেরা ভুক্তভোগী ছিলাম। 2005-এ 7/7 নামে একটা হয়, জুলাই মাসের 7 তারিখে লন্ডনে বোম্বিং হয় একসাথে 4টা স্পটে, আপনার আন্ডারগ্রাউন্ডে, বাস স্টেশনে, বিভিন্ন মলে টলে, এবং এটা একটা সিরিজ অফ ক্যাম্পেইন, মাদ্রিদ বোম্বিং, ম্যানচেস্টার বোম্বিং, এগুলো চলতে থাকে আর কি। তো সেই সময়টাতে আমার মনে আছে যে জুলাইয়ের ঘটনার পরে ইংল্যান্ডে একজন দক্ষিণ আমেরিকার একজন মানুষ, মোস্ট লাইকলি ব্রাজিলিয়ান অথবা মেক্সিকান, সে অবৈধ ইমিগ্রেন্ট ছিলেন। তো তার এবং দক্ষিণ আমেরিকার লোকদের চেহারার লুক কিন্তু আমাদের মতো, প্রায় আমরা যারা ইন্ডিয়ান লুক আমাদের মতো আর কি দেখতে অনেকটা। তো তাকে জ্যাকেট পরা থাকে, মানুষজন যেটা দেখবেন শীতের দেশে আমরা যারা ছিলাম সবসময় জ্যাকেট পরা থাকে, বুদাম দেওয়া থাকে, এবং পকেট, আমরা হাত সবসময় পকেটে ঢুকায় হাঁটি আর কি, হাত নর্মাল রাখার জন্য আর কি। তো নর্মালি যাদের কাছে অস্ত্র থাকে তারাও কিন্তু আপনার হাত গুটায় হাঁটে। তো ওই সময় যেহেতু একটা হাইটেন্ড সিকিউরিটি সিচুয়েশন ছিল, আন্ডারগ্রাউন্ডে পুলিশ তাকে থামতে বলে। পুলিশ ধারণা করেছে যে তাকে দেখতে যেহেতু মধ্যপ্রাচ্য অথবা এশিয়ান লুকের মতো লাগে, সে হয়তো একটা সম্ভাব্য সন্ত্রাসী। আর ওই অবৈধ লোকটা মনে করেছে যেহেতু আমি এদেশে অবৈধ, আমাকে পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেবে, তা আমি দালালকে দিয়ে এতগুলো টাকা খরচ করে দেশে এসেছি, আমি চলবো কীভাবে, দেশে ফিরে যাব কীভাবে। সে তখন, পুলিশ যখন তাকে থামতে বলেছে, সে না থেমে দৌড় দিয়েছে। তো দৌড় দেবার দুজনের দুটো যৌক্তিক কারণ আছে। সে দৌড় দিয়েছে সে যেন গ্রেফতার না হয়, পুলিশ মনে করেছে দৌড় দিয়েছে নিশ্চয়ই সে সন্ত্রাসী হবে, এবং গুলি করেছে, তাকে মেরে ফেলে, স্পট ডেথ। তো এই ঘটনার পরে আমার মনে আছে যে আমরা লম্বা সময় ট্রেন বাস ধরার জন্য আমরা দেখবেন যে অনেক সময় একটা বাস মিস হয়ে যাচ্ছে, আমরা একটু দৌড় দিই না, এই বাসটা চলে আসছে, এই ট্রেনটা চলে যাচ্ছে, একটু দৌড় দিয়ে ধরি। আমার মনে আছে এরপর থেকে আমরা দৌড় দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, টাইট হয়ে দাঁড়ায় থাকতাম, বাসটা চলে যাক, প্রেশারটা লো প্রেশার নর্মাল হয়ে যাক প্রেশারটা, তারপর আবার হাঁটা শুরু করব। তো কালো জ্যাকেট পরা বন্ধ করে দিয়েছিলাম, হাত বাইরে রেখে, ঠান্ডার ভিতরে হাত বাইরে রেখে হাঁটতাম, কষ্ট করে হইলো যেন সন্দেহ না করে। তারপরে হচ্ছে যে মেয়েদের একই অবস্থা। মেয়েরা তো যারা হিজাব পরেন, আপনারা হয়তো ইংল্যান্ডের যদি কেউ আত্মীয়স্বজন থেকে থাকে, ইংল্যান্ডে কিন্তু ডমিনেন্ট সিলেটি এবং নোয়াখালী চিটাগং অঞ্চলের মানুষ আছে, সবচেয়ে বেশি হচ্ছে সিলেট অঞ্চলের মানুষ, তারপরে নোয়াখালী এবং চিটাগং। এবং কালচারালি আমাদের দেশের ভিতরে এই 3টে অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ধর্মপ্রাণ। তো যেহেতু ওই অঞ্চল থেকে আমাদের মুরব্বীরা গেছেন 60-এর দশকে, 70-এর দশকে, ওই অঞ্চলের মেয়েরা যারা আছে, সেকেন্ড থার্ড জেনারেশনের মেয়েরা, অধিকাংশ মেয়েরা হিজাব করেন, নেকাবও করেন, খুব সামান্য, বাট নেকাবও করেন, অধিকাংশ মেয়েরা হিজাব করেন। তো সেই কারণে ডমিনেন্ট মুসলিম কমিউনিটি এবং পাকিস্তানি কমিউনিটি তো একই রকম, বাংলাদেশি পাকিস্তানি টোটাল মুসলিম কমিউনিটিতে মেয়েরা মানে ডিসপ্রপোর্শনেটলি এই ইসলামোফোবিয়ার শিকার হতে থাকেন, চাকুরিতে, তারপর হচ্ছে এমপ্লয়মেন্টে, কেরিয়ার অপরচুনিটিতে, সব জায়গাতে। এবং এটা নিয়ে খুব ইন্টারেস্টিং সার্ভে আছে যে মেয়েদের নাম লুকায়ে সিভি পাঠানো হয়েছে, লাইক ধরেন খাদিজা আক্তার, এটার বদলে দিয়ে তাকে ক্রিশ্চিয়ানা নাম দিয়ে ওই একই ইনফরমেশন এক্স্যাক্টলি, শুধু নামটা বদলে দেওয়া হয়েছে, সিভি পাঠানো হয়েছে। দেখা গেছে তার কলিং রেটটা কীরকম। তো দেখা গেছে যে নামটা যখন খ্রিস্টান নাম হয়, হোয়াইট পিপলের নাম মনে হচ্ছে, ওই একই ডেসক্রিপশনে তাকে প্রচুর ইন্টারভিউর জন্য কল আসে। কিন্তু ওইটাই যখন একটা মুসলিম নাম হয়, তখন দেখা গেছে যে
এই নামটা মানে কল আসা অথবা শর্টলিস্টেড হবার রেটটা অনেক কমে যায়। মুসলমান ছেলেদের ব্যাপারে এটা হয়েছে, যারা দাঁড়িয়ে আছে, যাদের চেহারাটা দেখতে একটু লুকে লাইক, বলে না যে লুকে লাইক টেররিস্ট আর কি। তো এই ডিসক্রিমিনেশনের মধ্য দিয়ে আমাদের একটা নিজেদের পথ চলার এক্সপিরিয়েন্স আছে। তো এই জন্য যে সকল বোনরা কষ্ট পেয়েছেন, আপনাদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন, আমি এই কষ্টের অংশীদার, কারণ আমি এই কষ্টের মধ্য দিয়ে ইংল্যান্ডে বড় হয়েছি, লম্বা সময় থেকেছি। আমার ওয়াইফ হিজাব পরেন, তো এয়ারপোর্টে এই সমস্যাগুলো প্রচুর হইতো কোনো কারণ ছাড়া। এবং আমরা যখনই ঘুরতে যাইতাম এয়ারপোর্টে, আমরা বলতাম যে দয়া করে সব অর্নামেন্টস বাসা রেখে যাও, তাহলে আমাদের আধা ঘন্টা এয়ারপোর্টে সেভ হবে। না হলে যেটা হবে, একটা বিশেষ রুমে নিয়ে যাবে, ওখানে 2-3জন মহিলা পুলিশ আসবে, এসে এটা চেক করবে, এটা খুলো সেটা খুলো, এটা দেখি ওইটা দেখি, তারপর ক্যাঁ কু করে কেন, মেয়েদের কাপড় চোপড়ের এখানে ওইখানে এটা সেটা থেকে যায়। এরপরে এই চেক আপ করতে করতে আধা ঘন্টা, এবং প্রচুর ঝামেলা হয় এয়ারপোর্টে। এরপরে আমরা যেটা করেছি যে এগুলো রেখে দাও, বাসায় রেখে আসো। তো এই হ্যারাসমেন্ট আমরা কন্টিনিউয়াসলি ফেস করেছি। কিন্তু ওইটাকে মাথায় রেখেও আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম বিদ্বেষ অথবা হিজাবোফোবিয়া নিয়ে ভাবি, ওইটার তুলনায় এটা মানে আলোচনাযোগ্য না, এটা অনেক বেশি বাংলাদেশে। এই পরিস্থিতির মধ্যেও আমি 9/11 রিয়েলিটির কথা বলছি, যে ইউরোপ আমেরিকাতে যে পরিমাণ হ্যারাসমেন্ট হয়েছে তার থেকে শতগুণ বেশি হ্যারাসমেন্ট হয়েছে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে। এই লেভেলের হ্যারাসমেন্ট হয়েছে। আমার মনে আছে, আমরা যখন আইনের ছাত্র ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, আমাদের এক কুলাঙ্গার চেয়ারম্যান ছিল ডক্টর মিজানুর রহমান চৌধুরী, জাতীয় মানবাধিকার কমিশনের। দেখছেন, মুচওয়ালা মিজান বলতাম আমরা, মোচওয়ালা মিজান। 2 মিজান ছিল, একটা হলো চুলওয়ালা মিজান আর একটা হলো মুচওয়ালা মিজান। এক মিজান হইল মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিল, আর ওই চুলওয়ালা মিজান হইল জগন্নাথের ছিল, আর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিল। তো এই মুচওয়ালা মিজান ক্লাসে এসে আমাদের 4-5টা ফ্রেন্ড, ওরা হিজাব করতো, নেকাব পরতো, বোরকা পরে আসতো। কি হ্যারাসমেন্ট! অদ্ভুত মানে রেটরিক দিয়ে কথা বলতো। ধরে নাও 30 বছর পরে তুমি গুলিস্তানে তোমার এক বন্ধুকে দেখলা, তোমার বন্ধু তোমাকে চিনলো না, তুমিও তাকে চিনলা না, কেউ কাউকে চিনলা না। তুমি অবশ্য মনে মনে চিনছো, কিন্তু সে তো তোমাকে চিনলো না, তুমি কি পরিচয় দিবা? এই ধরনের উদ্ভট পরিচয় দিত। যে আচ্ছা, পরিচয় দরকার কি? হাজার হাজার মানুষের সাথে আমরা দেখি রাস্তাঘাটে, কার সাথে কার দরকার চেনা জানার প্রয়োজন হলো তো আমরা চিনেই নেব। এই ধরনের উদ্ভট হ্যারাসমেন্ট করতো। আমাদের একটা ফ্রেন্ড ছিল, মাদ্রাসায় পড়ে আসছে, সবসময় জুব্বা পড়তো এবং টুপি পরে আসতো। আমাদের খুব ভালোবাসার সম্পর্ক ছিল, ক্লাসমেট হইলো ভাই ডাকতাম, সাইফুল ভাই বলে ডাকতাম। তাকে হুদাই মানে দাঁড় করায় যে এই যে দেখো তোমাদের বন্ধু বান্ধবরা কত কিছু পরে টরে আসছে, তুমি কোনোদিন জিন্স পরলা না, মানে তোমার জীবনের একটা এক্সপিরিয়েন্স বাকি রয়ে গেল। তো আমরা পিছন দিয়ে বলতাম যে স্যার, আপনি তো জুব্বা পরার মজাটা বুঝলেন না। তো এই ধরনের বাটপাট টিচারদের ক্যাম্পাসে পরিণত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আল মাহমুদ্দার এমনি এটা ডাকাতদের গ্রাম বলে নাই, খোয়ার। এই মুচওয়ালা, চুলওয়ালা বাটপার, সাদেকা হালিম মার্কাটা বাটপার, এই সকল বাটপারদের জন্য বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়ে গেছে। ক্যাম্পাসে গেছে, লেখাপড়া নিয়ে আলোচনা হবে, ক্যাম্পাসে রিসার্চ নিয়ে কথা হবে, গবেষণা নিয়ে কথা হবে, কার কি পারফরমেন্স, এগুলো নিয়ে কথা হবে, কে কি পইরা আসলো। ইটস এ ডমিনেন্ট মুসলিম কান্ট্রি, ইভেন ওয়েস্টার্ন কান্ট্রিও না। ওয়েস্টার্ন কান্ট্রিতে একজন টিচার অথবা কেউ এইসব ব্যাপারে কথা বলতে খুবই সেন্সিটিভ। সে যে বোরখা নিয়ে কথা বলবে, হিজাব নিয়ে কথা বলবে, মুসলমানদের দাড়ি নিয়ে কথা বলবে। আমার মনে আছে যে আমরা যখন সুপার মার্কেটে কাজ করি, মুদির দোকানে, ওখানকার বড় বড় মুদির দোকান আছে, এই যে ধরেন আপনাদের এই মিনাবাজার টাইপের বিশাল সাইজের, ধরেন 450 স্টাফ কাজ করে একটা মুদির দোকানে, 24 ঘন্টা খোলা থাকে। তো এরকম সুপার মার্কেটে কাজ করতাম। তো আমরা দাঁড়িয়ে রাখার পরে, এবং ওই সময়টাতেই দাঁড়িয়ে রেখেছি আমার মনে আছে, ওই 9/11 সময়টাতে, এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। একদিন ম্যানেজার এসে জিজ্ঞেস করতেছে যে আমি যদি, তুমি মানে মনে কিছু না করো, অনেক বিনয়ের সাথে জিজ্ঞেস করতেছে, তুমি কি এটা তোমার ফ্যাশনেবল দাড়ি না এটা তোমার রিলিজিয়াস কারণে রাখছো? তো বলছে এটা ধর্মীয় কারণে রাখছে। বুঝলেন, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ফ্যাশনেবল হয়, বলবে যে এটা আমাদের পোশাক, ড্রেস কোডের সাথে যায় না, ওটা বলে দেবে আর কি, বলতো আর কি। তো এই ধরনের সেন্সিটিভিটি আমরা ওখানে দেখেছি। এয়ারপোর্টগুলোতে নামাজের জায়গা, কোম্পানিগুলোতে নামাজের জায়গা আছে, ছেলেদের মেয়েদের জুমার পড়ার জায়গা আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মসজিদ আছে, প্রেয়ার হল আছে ছেলেদের মেয়েদের। এই যে ফ্যাসিলিটিগুলো তারা ডেভেলপ করেছে, এই বাস্তবতায় আমরা দেখি যে বাংলাদেশে মেয়েদের নামাজ পড়ার জায়গা নাই এখনও।
অধিকাংশ জায়গাতে জায়গা নেই। মেয়েদেরকে আন্দোলন করতে হয়েছে টিএসসিতে, আমাদেরকে নামাজ পড়ার জায়গা দেন। একটা মুসলমানের দেশে নামাজ পড়ার জায়গার জন্য ব্যানার নিয়ে দাঁড়াইতে হয়েছে। কি অসভ্য ইসলাম বিদ্বেষী একটা রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। অথচ এই রাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা ছিল যে এই রাষ্ট্রটা হবে রিপাবলিক, জনগণের রাষ্ট্র হবে। কোন জনগণের রাষ্ট্র? বোরখা পরে না এমন মেয়েদের রাষ্ট্র, দাড়ি রাখে না এমন ছেলেদের রাষ্ট্র, নামাজ পড়ে না এমন মুসলমানের রাষ্ট্র, সেটা তো বলা হয়নি। রিপাবলিক বলা হয়েছে, জনগণের রাষ্ট্র। তো সেই বাংলাদেশে কুকুর বিড়ালের যতটুকু অধিকার দেওয়ার প্রশ্ন আসছে, যারা মুসলমান ইসলামী মূল্যবোধ ধারণ করে চলেন তার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, কোনো সমস্যা নাই। আমিও প্রচুর আমার নারীবাদীদের বন্ধু বান্ধব আছে, দিনরাত ঝগড়াঝাটি করি, কোনো সমস্যা নাই। কিন্তু একজন কারজনকে তো সহনশীল হইতে হবে যে আমি তার অস্তিত্বের অধিকারকে মেনে নেব। এই অধিকারকে মেনে নেওয়ার একটা কালচার তৈরি হয়েছে। ভালো ব্যাপার যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এই যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, ইনসাফের যে রাষ্ট্র গড়বার যে লড়াই এবং আকাঙ্ক্ষা ছিল আমাদের ৭১-এ, এই আকাঙ্ক্ষা যে মিথ্যাচার করে দিল্লি এবং কলকাতার আকাঙ্ক্ষা রিপ্লেস করে দিয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে, সেই বয়ানটা পরাজিত হয়ে গেছে ২০২৪ সালে। এবং সেই যুদ্ধে কিন্তু বলা হয় নাই যে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। ওই সময় আন্দোলনে বলা হয় নাই যে বোরখা পরা মেয়েরা কিন্তু আন্দোলনে আসতে পারবে না, বলা হয় নাই দাড়িওয়ালা ছেলেরা আসতে পারবে না, মাদ্রাসায় পড়লে তোমার রক্ত শাহাদাতের রক্ত হবে না, এটা বলা হয়নি। বলা হয়েছিল জনগণের রাষ্ট্র, সবার রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্রের কথা বলা হয়েছে। অতএব এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা হয়েছে, এই ৭১-এর যুদ্ধের মধ্য দিয়ে যে কলকাতার এবং দিল্লির হেজেমনি কায়েম হয়েছিল, এই মোচওয়ালা চুলওয়ালা বাটপার সাদেকাদের রাষ্ট্র কায়েম হয়েছিল, এরা বর্তমানে ২৪ জুলাই আগস্টে নতুন করে নব্য রাজাকার এবং আলবদরে পরিণত হয়েছে। এটাই হচ্ছে ২৪ গণ অভ্যুত্থানের বিজয়, এবং এই বিজয়ে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন। এখন লড়াইটা হচ্ছে এই বিজয়টাকে টিকিয়ে রাখা, সামনে এগিয়ে নিয়ে যাওয়াটা। সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই লড়াইয়ের গোড়ার জায়গাটার ইন্টেলেকচুয়াল ভিত্তি তৈরি করতে হবে। সেটা কি? এবং সেটা আবেগের ঊর্ধ্বে ওঠে। হ্যাঁ, আপনার কষ্টের একটা জায়গা আছে, এটার জন্য চোখের পানি পড়বে, এটার জন্য আপনি কাঁদবেন, কষ্ট পাবেন, শেয়ার করবেন গল্পগুলো, কোনো সমস্যা নাই। কিন্তু এই কষ্টের বাইরে আপনার বোরখা পরা, হিজাব পরা, নিকাব পরা, জুব্বা পরা, দাড়ি রাখা, টুপি পরে চলা, এর যে একটা অধিকারের জায়গা আছে, সনদ আছে আমার রাষ্ট্রের এবং আন্তর্জাতিক কনভেনশনে, এটার ইন্টেলেকচুয়াল দলিল তৈরি করতে হবে বাংলাতে এবং ইংলিশে। আদারওয়াইজ আপনি ফাইটটা করতে পারবেন না সারা দুনিয়ার সাথে। এই ফাইটটা জরুরি সেকুলারদের সাথে। সেকুলাররা বাংলাদেশের সবচেয়ে মূর্খ প্রজাতির প্রজাপতি। প্রজাপতি কেন বলতেছি? এই যে পালাইতে হয়েছে, কারণ হইল তার যদি হাত পাও থাকতো সে তো পালাইতো না। সে আসলে জানে যে আমি যা করতেছি এটা একটা বদমাইশি কাজ, এগুলো জেনুইন কাজ না। তো বদমাইশি যারা করে তারা বুঝে যে কখন পালাইতে হইব, টিকিট কাটা থাকে। দেখবেন যে এই যে পালাইছে যারা আওয়ামী লীগের লোকরা, দেখছেন না সব অ্যাডভান্স, ৩ তারিখে পালাইছে, ৪ তারিখে পালাইছে, ২ তারিখে পালাইছে, ১ তারিখে পালাইছে। দেখবেন এরা কিন্তু বুঝে কখন পালাইতে হইব। তো এই ধরনের পরাজিত প্রজাপতিদেরকে ডিল করতে হইলে লং টার্ম সলিউশন লাগবে, লং টার্ম ইন্টেলেকচুয়াল বেসিস লাগবে। তো এই জন্য এটা নিয়ে আপনাদের কাজ করতে হবে এবং ডকুমেন্টেশন করতে হবে বাংলা এবং ইংলিশে, ২টা ভাষায় করতে হবে। দ্বিতীয়ত যেটা করতে হবে যে এই গল্পগুলো নিয়ে আলাদা গণশুনানি করা দরকার। আমি খালিদকে বলেছি এই প্রোগ্রামগুলো টিএসসিতে করেন, কলাভবনে করেন, কলাভবনের সামনে চত্বরে করতে হবে। সারাদিন গত ১৬ বছরের ইসলাম বিদ্বেষের গল্প সবাই এসে বলে দেওয়া যাবে ক্যাম্পাসে, কে কে সেই বিদ্বেষের শিকার হয়েছেন। এটা ৪ দেয়ালের গল্প না, এটা পাবলিকলি করতে হবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এই ক্যাম্পেইন করতে হবে, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই ক্যাম্পেইন হইতে হবে। এগুলো দিয়ে যারা কালচারাল অঙ্গন আছেন, নাটক লিখতে হবে, কবিতা বানাইতে হবে, গল্প, ছড়া, উপন্যাস, কার্টুন সব কিছু বানাইতে হবে। এই ফাইটটাকে কালচারাল ফাইটে নিয়ে যেতে হবে, যে এইটা যে একটা অ্যান্টি ফ্যাসিস্ট ফাইট, আপনাকে সেই আপনার কান্নাটাকে ওই ফাইটে নিতে হবে। এই জন্য দেখেন যে আবু সাঈদের বুকে যখন গুলিটা লাগছে, গুলিটা লাগার একটা দৃশ্য যেমন আছে, এই গুলিটাকে আইকনিক করে তোলার পিকচারও কিন্তু তৈরি করা হয়েছে। কারণ গুলির গল্প মানুষ ভুলে যাবে। রিকশায় করে লাশ নিয়ে যাচ্ছে না, মা ওই ছবিটা ধরছে না, যে মা ছবিটা ধরে বলতেছে তার নিথর ছেলের দেহ ওখানে পড়ে আছে। তো আপনার চোখের পানিটার একটা গল্প পিকচারাল করে ফেলতে হবে, যে কিভাবে আপনার কষ্টগুলোকে আপনি বুকের ভিতর চেপে ধরেছিলেন, এই কষ্টগুলোর ছবি আঁকাইতে হবে।
এই কষ্টগুলোর জন্য বোনদেরকে বলতে হবে আপনার চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেন, আপনার কষ্টটা আপনি লেখেন। পৃথিবীতে যারা যুদ্ধ করেছেন, বিভিন্ন জায়গায় স্বাধীনতা লড়াই করছেন, দেখবেন যে এই লড়াইয়ের গল্পগুলো তারা পৃথিবীতে কীভাবে ইন্টারন্যাশনালাইজ করেছে। এবং এই ইসলামোফোবিয়া, হিজাবোফোবিয়া নিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন আছে। এই ক্যাম্পেইন গ্রুপগুলোর সাথে আপনাদেরকে আন্দোলনে ট্যাগ করতে হবে, আন্দোলনে সহযোদ্ধা হইতে হবে, এবং তারা কনফারেন্স করে, আপনাদেরকে সেখানে যাইতে হবে, তাদেরকে বাংলাদেশে আনতে হবে। এইটা যে একটা গ্লোবাল লড়াই, এই গ্লোবাল লড়াইতে আমাদেরকে যেতে হবে। গ্লোবাল লড়াইতে যাওয়ার সুবিধাটা কি দেখেন, ইসলামোফোবিয়ার ডে কিন্তু এখন ইন্টারন্যাশনালি রেকগনাইজড ডে। এটার জন্য কিন্তু কাজ করতে হয়েছে মুসলমানদেরকে, 1-2 দিনের ব্যাপার না। আমি নিজে লন্ডনে বহু মিছিল মিটিংয়ে গেছি, হাইড পার্কে, ট্রাফালগার স্কোয়ারে, বিবিসির সামনে বহুদিন মিছিল মিটিং করেছি। এই লড়াইটাকে নিয়েই কিন্তু সারা দুনিয়ার মানুষ জাতিসংঘকে বাধ্য করেছে যে ওয়ার অ্যান্ড টেরর প্রজেক্টের মধ্য দিয়ে কীভাবে মুসলমান ছেলে মেয়ে বোরখা পরার কারণে, দাড়ি রাখার কারণে, জুব্বা পরার কারণে, তার পোশাকের কারণে, তার গায়ের রঙের কারণে তাকে সে বঞ্চিত হচ্ছে, তাকে বৈষম্যের শিকার হতে হচ্ছে। এই জন্য পশ্চিমা বিশ্বের মুসলমানদের এই অভিজ্ঞতাটা কিন্তু কাজে লাগানোর সুযোগ আছে আপনাদের, কারণ তারা এটা প্রত্যেক দিন এক্সপিরিয়েন্স করে এই জায়গাটাতে। এই জন্য আমি বোধ করছি যে আপনাদের ডকুমেন্টেশনটা ভেরি ইম্পর্টেন্ট বাংলা এবং ইংলিশে। থার্ড হচ্ছে, আপনাদের এই ক্যাম্পেইনটাকে এগিয়ে নিয়ে যেতে হলে ইন্টারন্যাশনাল এঙ্গেজমেন্ট দরকার। বাংলাদেশেও, বাংলাদেশে জাতিসংঘের অফিস আছে, বিভিন্ন রাষ্ট্রদূত আছে, আপনারা ডকুমেন্টেশন রেডি করে অ্যাম্বাসিগুলোতে জমা দিবেন। দিস ইজ হোয়াট হ্যাপেনিং। গত 16 বছরে আমাদের ডিসক্রিমিনেশন কী হয়েছে। মানবাধিকার সংগঠন আছে, এই যে দেখেন মায়ের ডাক একটা সংগঠন আছে না, দেখেছেন না, যারা গুম খুন নিয়ে কাজ করে। একটা মাই তো উদ্যোগটা নিয়ে কাজটা করেছে, দেখেছেন না। এই একটা মায়ের গল্প, এরপরে তার সাথে 2টা বোন যোগ হয়েছে, এই 3টা মানুষের গল্প সারা পৃথিবীকে ভিত নাড়ায় দিছে। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে। অতএব লেগে থাকলে যে কাজ হয়, ক্যাম্পেইনের যে রেজাল্ট আছে, এটা যে আইন পরিবর্তন করা যায়, এটা দিয়ে যে রাষ্ট্র কাঠামো বদলে দেওয়া যায়, তার প্রত্যেকটা জায়গায় তার সুফল আমরা পেয়েছি। ফোর্থ হচ্ছে, এনিমি আইডেন্টিফিকেশন করা দরকার। বহুপ্রিয় নাটক দেখেছেন আপনারা তো, অবশ্য বয়সে তো বাচ্চা, ছোট, যদি হুমায়ুন আহমেদের আগের দিনের নাটক, আমাদের সময়কার জাকের, কি জাকের ছিল, আলী জাকের। আলী জাকের অনেকগুলো প্রজেক্ট নেয় না, একটু পাগলামি ক্যারেক্টারের লোক। সর্বশেষে কি প্রজেক্ট নিয়েছে, তুই রাজাকার, পাখি পুষতেছে। তো বাংলাদেশের 2024-এর গণ অভ্যুত্থানের পরাজিত শক্তিকে তুই রাজাকার বানাইতে হবে। হতে হাসিনা তুই রাজাকার, পথে কাদের তুই রাজাকার, শতে সাদেকা হালিম তুই রাজাকার, মতে মুচুয়ালা মিজান তুই রাজাকার, চতে চুলওয়ালা মিজান তুই রাজাকার। ওদেরকে 2024-এর আলবদর রাজাকার বানায় বানায় সুন্দর সুন্দর শব্দে ট্যাগ দিতে হবে। নইলে ইসলামোফোবিক যে এই যে সান মিয়া, গোলাপ মিয়া, কি তোর থার্ড ক্লাস নাম, মানে কোনো ভালো ফ্যামিলির থেকে আসছে বলে মনে হয় না। আমি হইলাম তো এফিডেভিট করে নামই বদলাই ফেলতাম, প্রয়োজনে 2-4টা গরু জমাই দিয়া আকিকা করতাম। যে কী ধরনের পরিবার থেকে আসছে এই সান মিয়া, নন মিয়া, হাবিজাবি, হাবে দিয়ে কত মিয়া পোয়াটি আছে। এইগুলো সান মিয়ার নাম শুনলে তো এখন সালাউদ্দিন কাদের চৌধুরীর গল্প মনে পড়তেছে। এটা তো এখন আমার বলা যাবে না, অনেক বোনরা এখানে আসছেন। তো এই ধরনের সান মিয়া, মাটি মিয়া, কাদা মিয়া, আলু মিয়া, যত মিয়া আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, এদেরকে আইডেন্টিফাই করে রাজাকার আলবদর বানাইতে হবে। 2024-এর গণ অভ্যুত্থানের আলবদর কারা, এক্সিবিশন করতে হবে, টিএসসিতে, বিলবোর্ডে, কলা ভবনে এক্সিবিশন করে লাগাই দিতে হবে 2024-এর রাজাকার আলবদর কারা, তালিকাবদ্ধ করতে হবে। এদের প্রত্যেকের এদের গ্রাফিটি করতে হবে। কারণ শত্রু চিহ্নিত করে প্রত্যেক প্রজন্ম, প্রত্যেক ডিপার্টমেন্ট, প্রত্যেক কলেজের ছেলে মেয়েদেরকে শেখাই দিতে হবে, চান মিয়া চতে চ তুই রাজাকার, তুই চাঁদ না, তোর চাঁদে আলু হয় না, তোর চাঁদে রাতের বেলা খালি অমাবস্যা আর অমাবস্যা, এগুলো অমাবস্যার চাঁদ, এই চাঁদ চলবে না। তো সেই ধরনের একটা ভেরি ক্রিয়েটিভ কালচারাল ক্যাম্পেইনে আপনাদেরকে নামতে হবে। এই ক্যাম্পেইনের সাথে আপনাদের বন্ধু বাড়াইতে হবে। বাম সেকুলারদের মধ্যেও দেখবেন যে সহনশীল মানুষ আছে, কিন্তু আমাদের এই নামাজি ইসলামপন্থীদের সংকট আছে। সংকট হইল নামাজ পড়ে না, বোরখা পড়ে না, নামাজ পড়ে না, অথবা দাড়ি রাখে না, এই টাইপের লোকদের সাথে না মেশার একটা টেন্ডেন্সি আছে। কিন্তু আমি যেহেতু নিজে বাম রাজনীতি করেছি, আমি বাম পরিবারের ছেলে, আমি আবার ডানের রাজনীতিও করছি, দুইটাই ছাইড়ে দিচ্ছি। যেহেতু সব করছি, আমি এখন বুঝি যে দুই দিকে সংকট আছে। এই জন্য বন্ধু বাড়ান দয়া করে, যিনি বোরখা পরে না, যে মেয়েটা জিন্স পরে, যে মেয়েটা শার্ট পরে। লড়াইয়ের সময় তো একসাথে মিছিল করেছেন। হল থেকে যেদিন রোকেয়া হলে, শামসুন্নাহার হলের মেয়েরা রাত 10টায় হাজারে হাজারে বের হয়ে আসছে, আমি তো দেখলাম ট্রাউজার পরা মেয়ে, জিন্স পরা মেয়ে, টি শার্ট পরা মেয়ে, বোরখা পরা, নিকাবি মেয়ে, সব হাত ধরে মিছিল করতেছে।
কারণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শত্রু। সান মেয়ার বিরুদ্ধে আমরা সবাই একমত, মুসাইলা মিজানের বিরুদ্ধে আমরা সবাই একমত। এই শত্রু আইডেন্টিফাই করবেন আর বন্ধু বাড়ান, সেকুলার লিবারাল সবার মধ্যে নাটক করে দেখবেন। আমি বিভিন্ন ফোরামে দেখি যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন লোকরা যাত্রাপালা করছে, গ্রামে গ্রামে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে নাটক করছে। ওদের সাথে যোগাযোগ করেন যে ভাই আমার জীবনের গল্প আছে, এটা নিয়ে একটা নাটক করেন না, আমি আপনাকে গল্পটা বলবো। এরকম আপনাদের স্টোরিগুলোকে নাটকে নিয়ে আসেন, গল্পে নিয়ে আসেন, এবং ওইখানে চানমিয়ারে কানকাটা রমজান বানাইতে হবে, ওইখানে মিজানরে কানকাটা রমজান বানাইতে হবে। এই যে ক্রিমিনাল ডিপজল বানাইতে হবে, সাদেকা হালিমরে ডিপজল বানাইতে হবে। ডিপজল বানায়া এরপরে হচ্ছে ক্যারিকাচার করবেন, তখন বুঝবেন যে আপনার গল্পটা কিভাবে জাতির গল্প হয়ে ওঠে। ওকে বলার সাথে সাথে সাদেকা হালিম আচ্ছা ডিপজল, ওই মহিলা ডিপজল, ওই যে দেখছিলাম মহিলা ডিপজল, ওরে দৈত্য বানাইতে হবে। এই যে ক্রিমিনাল গ্যাং আছে ওরে দৈত্য বানাইতে হবে সারা বাংলাদেশে, কলেজে বিশ্ববিদ্যালয়ে গল্পে নাটকে ক্যারিকাচার করে দিয়ে। তো এই লড়াইটাকে একটা বৃহত্তর লড়াই, এবং এই লড়াইটা মানবাধিকারের লড়াই। এই লড়াইটা কিন্তু আমার স্বাধীনতার লড়াই। এই লড়াইটাকে শুধু ধর্মে নিয়ে আসা যাবে না কিন্তু, যে এটা আমার ধর্মীয় অধিকার না, কিন্তু এটা মানুষ হিসাবে আমার অধিকার, এটা রাষ্ট্রীয় অধিকার। এটার জন্য গণপ্রজাতন্ত্র হয়েছে, এটার জন্য আমার 3 মূলনীতির কথা বলা আছে, এটার জন্য প্রত্যেকটা ম্যানিফেস্টেশন, যে ডিক্লারেশন অফ ম্যান থেকে শুরু করে স্বাধীনতা, সবগুলোর ঘোষণার সাথে এটা কনসিস্টেন্ট। এটার সাথে শুধু মদিনার সনদে নিয়ে আটকায় দেবেন না, কমিউনিস্ট ম্যানিফেস্টো পড়েন, রাইটস অফ ম্যান পড়েন, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স পড়েন, সব অধিকারের সনদে মানুষের স্বকীয়তা, স্বাতন্ত্র্য, তার পছন্দ অপছন্দের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। অতএব এই অধিকারটার ধর্মীয় দিক যেমন আছে, এটা রাষ্ট্রীয় নাগরিক গ্লোবাল জায়গা আছে। 1951-এর যে হিউম্যান রাইটসের ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশন আপনাদের অধিকারকে স্বীকার করে। অতএব এই অধিকারের একটা তত্ত্বটাকে ইন্টারন্যাশনালাইজ করতে হবে, এটা যেন শুধু ধর্মীয় না হয়ে যায়। তখন যেটা হবে, আপনি অন্য দিকের বন্ধুদেরকে হারায় ফেলবেন, তারা মনে করবে যে না আপনি শুধু তো আপনার ধর্ম নিয়ে চিন্তিত। তো এই সব কিছু মিলায়ে এই ক্যাম্পেইনটা করেন, আপনাদের সাথে আমি আছি। আমি এই লড়াইটা নিজে করেছি আমার জীবন থেকে, এবং এই লড়াইটা আমি শেষ পর্যন্ত করে যাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু